একে যদি আপনি বিলিভ করতে চান আপনাকে এক্সপার্ট হতে হবে ডেফিনেটলি। বর্তমান যে এআই আমরা এখন যে হাইপে যে এআইটা চলতেছে, এর কনসেপ্ট আসছে সেই 1950 সালের দিক থেকে। অতিরিক্ত হাইপের কারণে মানুষ প্যানিক হয়ে গেছে। প্যানিক হওয়ার কারণে মানুষ রিয়েলিটি না বুঝে অনেকে ক্রিয়েটিভ সেক্টরে ছেড়ে দিয়েছে। যাদের মানে চাকরি শেষ মনে করতেছে এদের ফলে আরো বাড়বে। এখন যদি তারা যদি কোনো একটা কাজের জন্য 1 লাখ টাকা পেমেন্ট নেয়, আগামী দিনে তারা একটা কাজের জন্য 2 লাখ টাকা পেমেন্ট নেবে। এখানে কি আসলে এআই প্রায়োরিটি পাবে নাকি ফান্ডামেন্টাল বা বেসিক্সটা প্রায়োরিটি পাবে? আমরা আমাদের স্কিল লেভেলকে চেঞ্জ করতে হবে, কিন্তু আবার এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র এআই স্কিল উইদাউট এনি ফান্ডামেন্টাল নলেজ, শুধুমাত্র এআই স্কিল আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে না। প্যাটার্ন রিলেটেড যে কাজগুলো আছে যত জায়গায় থাকবে তত জায়গায় এআই দখল করে নিবে, ওখানে আর মানুষ লাগবে না। আপনি এআইকে অ্যাডাপ্ট করবেন, আমি অ্যাডাপ্ট করবো। আপনার এআই অ্যাডাপ্টেশন আর আমার এআই অ্যাডাপ্টেশন সিমিলার উইল নেভার বি সেম, হবে না, রাইট? কখনোই হবে না। আসসালামু আলাইকুম। বর্তমান এআই এর যুগে একজন গ্রাফিক ডিজাইনার হিসাবে কিংবা যে কোনো একজন ডিজিটাল স্কিলধারী হিসাবে কিভাবে আমাদের কাজ করা উচিত এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকে আমরা কথা বলবো আমাদের গ্রাফিক ডিজাইন টিচার, যার হাত ধরে অনেক স্টুডেন্টস গ্রাফিক ডিজাইনার হয়েছেন এবং যিনি এই গ্রাফিক ডিজাইন রিয়েল ফিল্ডে দীর্ঘদিন থেকে কাজ করছেন, আমাদের অনারেবল মোহাম্মদ সায়েম আল মাসুম স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমি সরাসরি আপনার কাছে প্রশ্ন নিয়ে যাচ্ছি যে আসলে এখন এআই যেরকম রেভলিউশনারি একটা স্টেজে চলে গেছে, এই জায়গাতে ডিজিটাল যে স্কিলগুলা এগুলার কি আদৌ কোনো ভ্যালু আছে বা থাকবে? হ্যাঁ, এআই একটা বাস্তবতা আমাদের জন্য আসলে। তবে এআই আসলে জিনিসটা কি, যদি আপনি এই প্রশ্নের আনসার যদি আপনাকে পেতে হয়, আপনাকে বুঝতে হবে যে এআই জিনিসটা কি। এআইকে যদি আমি ডিটেলস আলোচনা করতে আসলে এটা অনেক লং টাইম লাগবে, এত লং টাইম এখানে আলোচনা করবো না। একটু সংক্ষেপে যদি বলি, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখেন, আমরা হচ্ছে যে মানুষ জাতি আরামপ্রিয় জাতি। আমরা একদম সবসময় সব কিছুই চাই যে সহজে হয়ে যাক। আপনি একটা কাজ করতে চান, যখন দেখবেন যে কাজটা করতে একটু কষ্ট হচ্ছে, আপনি চিন্তা করবেন এই কাজটা যদি এরকম হইতো যে আমি চিন্তা করলাম অথবা আমি বললাম অথবা আমি দেখাই দিলাম আর হয়ে গেল। এটা যদি হয় তাহলে হচ্ছে আমাদের জন্য অনেক সহজ হয় এবং আমরা এই চিন্তাই করি। ওই চিন্তা থেকেই বেসিক্যালি মানুষ সভ্যতার শুরু থেকে মানুষ ক্রমান্বয়ে চেষ্টা করে যাচ্ছে যে কীভাবে তাদের কাজগুলোকে সহজ করা যায়, আরও ফাস্টার করা যায়, আরও অটোনোমাস করা যায়। মানে আমি না করে অন্য কেউ যদি আমার হয়ে কাজ করে দেয়। তো এই চাহিদার প্রেক্ষাপটে মূলত টেকনোলজি আসা। তো টেকনোলজিগুলো আসলে যদি আমরা এআই এখন বর্তমানে যেটাকে বলি, এটাকে আমরা এআই বলি, বাট এআই কিন্তু অনেক আগে থেকেই আসতেছে। যদি বর্তমান যে এআই আমরা এখন যে হাইপে যে এআইটা চলতেছে, এর কনসেপ্ট আসছে সেই 1950 সালের দিক থেকে। যদি হিসাব করা যায় তাহলে তার আগেও হতে পারে, আরও আগেও হতে পারে, বাট মানে থিওরিটিক্যালি যারা বলে যে এখন আমরা যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বলেন, জেনারেটিভ এআই বলেন, যে এআইগুলো নিয়ে কথা বলতেছি, এগুলোর কনসেপ্ট মূলত আসছে 1950 সালের দিক থেকে এবং আমরা বিভিন্ন ওয়েতে এআইগুলো ব্যবহার করে যাচ্ছিলাম অটোমেটিক। ফর এক্সাম্পল ধরেন, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে যদি আপনি কাজ করেন, আমরা একটা ফটোশপে একটা জিনিস ব্যবহার করতাম যে কন্টেন্ট অ্যাওয়ার ফিল। ওটা কি? ওটা বেসিক্যালি ওকে আমি সিলেকশন করে দিচ্ছি, সে একটা এরিয়ার স্ক্যান করে ওখান থেকে সে ডিসাইড করতেছে যে এরিয়াটা কেমন হতে পারে, ওটা করে ফিল করতেছে। ওটা কিন্তু একটা এআই ছিল, বাট আমরা জানতাম না বা ওটা আমরা এআই হিসেবে বুঝি না। ওটা আমরা জাস্ট একটা ফাংশন হিসেবে বুঝি। সো এআইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই কাজগুলোকে সহজ করার জন্য আসছে। এখন এটা কি মানুষকে রিপ্লেস করবে কি না? এআই কখনো মানুষকে রিপ্লেস করতে পারবে না। এআই স্কিল যেগুলো, একটু শেষ করি, যে এআই কখনো মানুষকে রিপ্লেস করতে পারবে না। এআই কীকে রিপ্লেস করতে পারবে? যেমন ধরেন, আমরা যে কাজগুলোকে বারবার করতেছি, একটা কাজ আমি এখনই একটা করতেছি, কিছুক্ষণ পরে আমাকে আবার করা লাগতেছে আরেকটা পারপাসে, ভিন্ন পারপাসে, বাট কাজে একই। তখন এআই ওই জায়গাটাতে এই কাজটাকে রিপ্লেস করবে, মানে ওই কাজটা আর মানুষ করবে না, ওটা আর এআই করবে। সো এই পারপাসটার মানে যতগুলো জায়গায় থাকবে, মানে রিপিটেটিভ কাজ বা প্যাটার্ন রিলেটেড যে কাজগুলো আছে, যত জায়গায় থাকবে তত জায়গায় এআই দখল করে নিবে, ওখানে আর মানুষ লাগবে না। তাহলে কি হচ্ছে? মানুষকে রিপ্লেস হয়ে যাবে না, মানুষ রিপ্লেস হয়ে যাবে না। আগে এই লেভেলে যারা কাজ করতো, এখন আপাতত দৃষ্টিতে এখন এই লেভেলের কাজগুলো শূন্য হয়ে যাবে। মানে কোম্পানিগুলো, বিভিন্ন কোম্পানি এখন আপনার অনেকগুলো মানুষকে কী করতেছে, ছেড়ে দিচ্ছে। এরা মানুষগুলোকে ছেড়ে দিবে, জবলেস হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি এরা আবার কী করবে, তাদের স্কিলকে যখন ডেভেলপ করবে, মানে তারা যে জায়গাতে এক্সপার্ট ছিল, সেই এক্সপার্ট জায়গাটাতে তারা যখন এআইকে ইনক্লুড করে নেবে, তখন এদের জন্য আবার নতুন আরেকটা ফিল্ড তৈরি হবে। এটা হচ্ছে বাস্তবতা। দ্যাট মিনস মূল কথা যেটা, যে এআই আসলে মানুষের কিছু জবকে রিপ্লেস করবে, বাট মানুষকে রিপ্লেস করবে না। এক জায়গায় মানুষ চাকরি হারায় নতুন আরেকটা জায়গায় জব অপরচুনিটি ক্রিয়েট হবে। শুধু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আমাদের স্কিল লেভেলকে চেঞ্জ করতে হবে, কিন্তু আবার এটা মাথায় রাখতে হবে শুধুমাত্র এআই স্কিল উইদাউট এনি ফান্ডামেন্টাল নলেজ, শুধুমাত্র এআই স্কিল আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারবে না। বর্তমানে যে আপনাকে প্রাইমারি লেভেলটাকে এআই রিপ্লেস করতেছে, এই প্রাইমারি লেভেলের যে কাজগুলো, এটা কিন্তু এখন প্রাইমারি লেভেল, মানে
এটা প্রাইমারি লেভেল। সো যারা এখন শুধুমাত্র এআই শিখবে তারা এই লেভেলের কাজগুলোই করতে পারবে, হ্যাঁ, সে অ্যাডভান্স লেভেলটা অ্যাডভান্স লেভেল পারবে না। সো ও বিগিনারই থাকবে। মানে এখন যারা এআই শিখবে, চললে এআই শিখবে, এখন যারা একটা স্কিল শিখে আছে তারা যখন তাদের স্কিলের সাথে এআইটাকে যুক্ত করবে তারা একটু হায়ার লেভেলে উঠে যাবে। পরের লেভেলে। আর যারা এখন শুধুমাত্র এআই শিখবে তারা ওই বিগিনার লেভেলে থাকবে। তার মানে হচ্ছে স্কিল চলতে থাকবে, মানুষের কদর থাকবে সবসময়। শুধুমাত্র এআই যেটা করতেছে প্রাইমারি লেভেলের যে বেসিক কাজগুলো ছিল সেগুলা রিপ্লেস করছে। যদি আমরা এক্সাম্পল হিসাবে বলি, যেমন হচ্ছে আগে ব্যাকগ্রাউন্ড রিমুভের কিন্তু কি ছিল, মানুষ কাজ করতো এটা ধইরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেক গিগস পাওয়া যেত ফাইবারে, আপওয়ার্কে, বাট এখন এক ক্লিকেই হয়ে যাচ্ছে। সো এই কাজটা মূলত হচ্ছে এখন করে দিচ্ছে এআই। এরকম আরও যে প্রাইমারি লেভেলের কাজগুলো সেগুলো হচ্ছে। তার মানে হচ্ছে আমরা যদি বলি মোটা দাগে, তাহলে স্কিল সবসময়ই ভ্যালুয়েবল থাকবে এবং ফান্ডামেন্টাল। এই জায়গাতে একটা প্রশ্ন যেটা আসে যে স্কিল শেখার ক্ষেত্রে যেমন এআইকে অনেকে বেশি মানে কি করে হচ্ছে হাইপে রাখে যে এআই ফোকাসড এটা, বা এআইকে সবসময় প্রায়োরিটি দেওয়ার ব্যাপারটা। এখানে কি আসলে এআই প্রায়োরিটি পাবে নাকি ফান্ডামেন্টাল বা বেসিক্সটা প্রায়োরিটি পাবে? জিনিসটা এআই ফোকাসড করাটা যেটা হয়েছে এটাকে আমি খারাপ বলবো না, এক দৃষ্টিকোণ থেকে ভালোই হয়েছে, কিন্তু একটা প্রবলেম আছে এটার। ভালো হয়েছে এই কারণে যে আসলে এআই যেভাবে ইভ্যালুয়েট হয়েছে, মানে অন্য কোনো টেকনোলজি আসলে এরকম করে ইভ্যালুয়েট হয় নাই। অনেকগুলো কম্পিউটার টেকনোলজি যখন নতুন আসছে, ইন্টারনেট টেকনোলজি বলেন, মোবাইল টেকনোলজি বলেন বা অ্যান্ড্রয়েড, সব কিছু যখন আসে তখন এত দ্রুত ইভলভ হয় না বা এত ফাস্ট ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে নাই, কিন্তু এআই খুব দ্রুত ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে দিচ্ছে। সো যার কারণে হাইপটা তৈরি হয়েছে, এটা দরকার ছিল। আচ্ছা, এটা দরকার ছিল, কিন্তু এখানে একটা ক্ষতি হয়ে গেছে। সেটা হচ্ছে যে মানুষ অতিরিক্ত হাইপের কারণে মানুষ প্যানিক হয়ে গেছে। প্যানিক হওয়ার কারণে মানুষ রিয়েলিটি না বুঝে অনেকে মানে হতাশ, ইভেন অনেকে আছে ক্রিয়েটিভ সেক্টরে ছেড়ে দিছে। এটা খুব একটা বাজে জিনিস হয়েছে, কারণ মানুষ যারা ক্রিয়েটিভ সেক্টর ছেড়ে দিয়েছে তারা জানে না যে তারা কি ছাড়ছে। এটা তো আসলে ক্রিয়েটিভ সেক্টর অলওয়েজ চলবে। দেখেন এই ক্রিয়েটিভ সেক্টরে এখন কারা লিড দিবে? ক্রিয়েটিভ সেক্টরে যারা হচ্ছে যে মানে কোনো রকমের শুধু চিন্তা করতো যে আমি কোনো রকম একটা জিনিস শিখলাম, আচ্ছা ঠিক আছে দেখে এখান থেকে কোনো একটা কিছু করা যায় কিনা, টেস্টিং পারপাস, হ্যাঁ টেস্টিং পারপাস অথবা সাইড বিজনেস পারপাস, অথবা হচ্ছে যে জাস্ট লাইক এক্সপ্লোরিং সামথিং। ইয়েস, যে এক্সপ্লোরিং সামথিং, এই টাইপের মেন্টালিটি নিয়ে যারা কাজ করতো তাদের জন্য এটা মানে রিপ্লেসেবল হয়ে গেছে, এআই রিপ্লেস করে দিচ্ছে তাদের, রাইট। কিন্তু কিছু মানুষ আছে যারা অরিজিনালি এই ক্রিয়েটিভ সেক্টরগুলো, সেটা হোক আপনার গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, ইউআই ইউএক্স ডিজাইন, ডেডিকেটেড যেটাই হোক না কেন, ওই ইন্ডাস্ট্রি লেভেলে যারা কাজ করার জন্য আসছে, তাদের নিউ লেভেলে যারা আছে, বিগিনার যারা আছে, এর জন্য কিন্তু এটা মানে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে। অনেকে ভয় পেয়ে ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছে, অনেকে এখানে আসার জন্য ইন্টারেস্টেড, বাট তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। কিন্তু জাস্ট একটা জিনিস আমি সিম্পল আপনাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমরা তো মানে ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করতেছি। এখানে একটা সম্পূরক প্রশ্ন আমি যদি বলি, সেটা হচ্ছে যে যারা নতুন যারা শুরু করেছিল শিখা বা শিখেছে, আমরা দেখতে পাচ্ছি শুধু তারা নয়, এরকম ইন্ডাস্ট্রিতে অনেকে আছে যারা মানে কাজ করতেছে, দেখা যাচ্ছে সে ফাইবারে লেভেল 2 সেলার কিংবা আপওয়ার্কে টপ রেটেড সেলার হিসেবে, টপ রেটেড প্লাস হিসেবে কাজ করতেছে, সেও এরকম হতাশ হয়ে যাচ্ছে যে এআই তাকে রিপ্লেস করে দিচ্ছে। এটাকে আসলে সিস্টেমের কোনো একটা দোষ বলবেন নাকি সে অ্যাডপ্ট করতে পারে নাই? আসলে বিষয়টা কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি? এখানে দুইটা বিষয় ঘটছে একসাথে দুইটা বিষয় ঘটছে। এই জায়গাতে এর একটা ফ্যাক্টর কাজ করছে, আর একটা বিষয় হচ্ছে যে ইন্ডাস্ট্রি কিছু জায়গাতে শিফটিং হয়েছে এ রিভলিউশনের কারণে। যে আমরা যে মার্কেট প্লেসে আপনি করলেন ফাইবার বেসিক্যালি মানে উদ্ভাবন হয়েছে যে কম খরচে যাতে মানুষ কাজ করাইতে পারে, মানে যাদের আসলে ছোটো ছোটো এন্টারপ্রাইজ যারা আছে, যাদের অত বড় কোনো কাজের প্রয়োজন নাই, ছোটোখাটো কাজ, এটার জন্য তারা একজন মানুষকে হায়ার করবে না, মানে মান্থলি বেসিসে হায়ার করবে না বা আওয়ারলি বেসিসে হায়ার করবে না। তার চিন্তা হচ্ছে ছোটো একটা কাজ যদি আমি অল্প খরচে করতে পারি দেন সুবিধা। তখন তাদের সুবিধার জন্য বেসিক্যালি ফাইবারটা আসছিল, এবং ফাইবার ওভাবেই সার্ভ করতেছিল। যাদের প্রাইস কম ছিল তারা কিন্তু হ্যাঁ, যাদের প্রাইস কম ছিল তারাই কিন্তু অনেক বেশি সার্ভিস দিত, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এই আসার পরে দেখা যাচ্ছে যাদের কোনো রকমের কাজ চলে তারা এআইতেই শিফট করে ফেলছে, এটা হয়ে যাচ্ছে ইজিতে হয়ে যাচ্ছে, কারণ এটা প্রম্পট অ্যাভেলেবেবল সব জায়গায়। সো তারা ইজিলি করে ফেলতে পারতেছে, যার কারণে বিগিনার লেভেল চলে গেছে। কিন্তু মিড লেভেলে যারা আছে এরা হতাশায় পড়ছে কেন? এটার দ্বিতীয় কারণটা হচ্ছে যে ক্লায়েন্ট রিচিং অথবা মানুষকে রিচিংয়ের যে ওয়েটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন সোশ্যাল মিডিয়ার ফেসবুক আগে এত লেভেলে ছিল না, এখন যে লেভেলে চলতেছে, মানে যে কোনো জিনিস আপনি জান সোশ্যাল মিডিয়াতে পাবেন, ফেসবুকে বলেন, লিঙ্কডইনে বলেন, অথবা অন্যান্য যে মাধ্যমগুলো আছে এগুলোতে চলতেছে। এখানে বড় একটা ফ্যাক্টর কাজ করতেছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা।
আমরা যারা ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করি আমরা জানি যে পার্সোনাল ব্র্যান্ডিং এখনও আসলে অনেক গুরুত্বপূর্ণ। যে কেউ এখন ইউটিউবের কল্যাণে, এখানে ফেসবুক একটা ফ্যাক্টর, তার চাইতে আরেকটা মানে বড় স্টেক হোল্ডার হচ্ছে ইউটিউব। একটা সময় ফেসবুকে মানুষ চাইতো, কিন্তু এখন ম্যাক্সিমাম মানুষ চাই ইউটিউবে। কেন? কারণ মানুষ ভিডিও দেখতে পছন্দ করে বেশি, যার কারণে এখন সবাই চায় কোনো না কোনোভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে। আর ওখানকার জগতে যারা কাজ করে পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে, এখন ক্লায়েন্টগুলো ওদিকে সুইচ করতেছে। ওইদিকে সুইচ করার কারণে আবার ছোটো ছোটো অনেক এন্টারপ্রেনার তৈরি হয়েছে, যে এন্টারপ্রেনার যারা ফ্রিল্যান্সার ছিল একটু হায়ার রেঞ্জে উঠে গেছে, তারা কিন্তু অনেক মানে এন্টারপ্রেনারশিপে চলে গেছে। যার কারণে ওই মানুষগুলো ছোটো ছোটো তার আশেপাশে বিজনেসগুলোকে সার্ভ করতেছে বেশি। সার্ভ করার কারণে তারা ওইখান থেকে সার্ভিসটা পাচ্ছে, আর তাদেরকে মার্কেট প্লেসে আসা লাগতেছে না। এটার কারণে মার্কেট প্লেসে ছোটোদের কাজ কমে গেছে। আর মিড রেঞ্জে যারা আছে এরা বেসিক্যালি তাদের মোটিভেশনটা হয়েছে একটা কারণে, ফান্ডামেন্টাল প্রবলেমের কারণে। অনেক ফাইবারে অনেক মানুষ আছে যারা হচ্ছে অনেক মানে লেভেল 2 সেলার, যারা কি করতেছে, তারা মিড রেঞ্জ প্রজেক্ট নিয়ে অনেক বেশি কাজ করতেছে। কিন্তু প্রবলেম এক জায়গায়, তারা ফিক্সড কাজ, ওই যে রিপিটেটিভ কাজ করতেছে, বারবার একই কাজ করা লাগতেছে। দেখা যাচ্ছে কন্টিনিউয়াস একজন ক্লায়েন্ট, তার প্রতিদিন একটা ডিজাইন লাগতেছে, অথবা মাসে নির্দিষ্ট পরিমাণ ডিজাইন লাগতেছে, তাকে বলতেছে সে একই ডিজাইন বারবার করতেছে, শুধু স্টাইল চেঞ্জ করে, কন্টেন্ট চেঞ্জ করে করতেছে। এখন এই জিনিসগুলো কমে যাচ্ছে, কারণ একটা ডিজাইন হলে সে নিজে নিজে করতে পারতেছে, এআই দিয়ে করুক বা অন্য যে কোনোভাবে করুক। বাট মিড রেঞ্জের এই মানুষগুলো তখন কাজ হারাচ্ছে, কারণ তাদের ফান্ডামেন্টাল নলেজ, তারা আসলে প্রবলেমের সলিউশন দিচ্ছে না, তারা জাস্ট একটা ডিজাইন দিচ্ছে। মানে তাদের গিগটা হচ্ছে র্যাঙ্কে গেছে, ক্লায়েন্ট অর্ডার দিচ্ছে তারা। হ্যাঁ, সো এই জায়গায় আমি যদি একটু সামারাইজ করি আপনার এই বিষয়টাকে, প্রথমত যে বিষয়টা এক্সপ্লেন করলেন সেটা হচ্ছে যে মার্কেট প্লেসের আসলেই ক্লায়েন্টের পারচেজিং হার কমেছে, এটা খুবই সিম্পল পরিষ্কার। তো এটার কারণ হিসেবে যেটা বলছেন, ইটস গ্রেট, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলেই এরকম হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি, যে ক্লায়েন্টরা হচ্ছে এখন যারা তাদেরকে রিচ করে ফেলতেছে, তারা যাচ্ছে না এক্সপার্ট যারা আছে তাদের কাছে, বরং এক্সপার্টরা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে তাদেরকে রিচ করতেছেন। দে আর স্পেন্ডিং এ লট অফ টাইম অন সোশ্যাল মিডিয়াস। সো দেখা যাচ্ছে ওই জায়গাতে সে অনেক সময় তার সামনে একটা কন্টেন্ট আসলো যে একটা ছোট্ট একটা কাজ তার দরকার, ওইটা একজন দিচ্ছে, সে পেয়ে যাচ্ছে এবং ট্রাস্টেড পাচ্ছে। সো সে ওখান থেকে পারচেস করার কারণে মার্কেট প্লেস ডিপেন্ডেন্সি তার কমে গিয়েছে। আবার আরেকটা বিষয় এখান থেকে যেটা আসলো সেটা হচ্ছে যে যারা মিড লেভেল, তারা হচ্ছে তাদের ফান্ডামেন্টালটাকে তারা স্ট্রংলি গ্রো করে নেয়, অ্যান্ড তারা হচ্ছে সবসময় পেয়ে অভ্যস্ত, এখন বন্ধ হয়ে গেছে নিজে থেকে কীভাবে ক্লায়েন্ট অ্যাকুইজ করতে হয়, তারা এই জিনিসটাতে তারা অভ্যস্ত না। দ্যাটস অ্যানাদার রিজন। এই যে মানে ফেসবুকের যে বিষয়টা আমি বললাম, একটু লজিক্যালি একটা চিন্তা করেন। ধরেন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি ফর এক্সাম্পল আপনার সকল কাজের ব্যস্ততা শেষ, ফ্যামিলির ব্যস্ততা নাই, আপনার এখন একটু ফ্রি আছেন, আপনি কী করবেন? ডেফিনেটলি সোশ্যাল মিডিয়া এক্সপ্লোর। যে আপনি মোবাইলটা বের করবেন, হয় ইউটিউবে যাবেন, নাহলে ফেসবুকে যাবেন, কিছু না কিছু একটা দেখবেন, তাই না? এটা হচ্ছে যে বাস্তবতা। এখন আমার একটা কাজের জন্য আমি যদি দেখি যে ফেসবুকে আসলেই আমি আমার কাজটা এখান থেকে আমি ডিরেক্টলি অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, আমি কেন ভিন্ন আরেকটা প্ল্যাটফর্মে যাবো? আমার এই টাইমটা কেন ওয়েস্ট করবো? দ্যাটস দ্য লজিক। এবং হচ্ছে যে আমি এখানে কেন এই কষ্টটা করতে যাবো যে আমি ওই মানে ফাইবারে যাই অথবা অন্য কোনো মার্কেট প্লেসে গেলাম, ওখানে যে আমি খুঁজলাম, তারপর অর্ডার করলাম, আমার চোখের সামনে তো আমার সার্ভিস চলে আসতেছে। যার কারণে মানুষ হচ্ছে যে এই প্ল্যাটফর্মগুলোর দিকে একটু বেশি দৌড়াচ্ছে। এখানে আমি আরেকটা জিনিস যদি বলি, সেটা হচ্ছে যে মানুষজন ফ্রিল্যান্সিংকে শুধুমাত্র মার্কেট প্লেস হিসেবে অ্যাকসেপ্ট যারা করেছে, যে ফ্রিল্যান্সিং মানেই মানে শুধু মার্কেট প্লেস, এর বাইরে মনে হয় ফ্রিল্যান্সিং পসিবল না, বা মার্কেট প্লেস দিয়ে যারা ফ্রিল্যান্সিংকে জাজ করতেছে তারা মনে হয় একটু বেশি ওভার হাইপড করতেছে যে না ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি। এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট এই জায়গাতে, সেটা হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিংটা শুরু হয়েছে মার্কেট প্লেস দিয়ে। এখন যারা আমাদের মতো যারা হচ্ছে যে অনেক আগে ফ্রিল্যান্সিং শুরু করছে, আমি যদিও অনেক আগে শুরু করে থামে আবার নতুন করে শুরু করছি, বাট একদম শুরুতে যারা শুরু করছে তারা মার্কেট প্লেস নিয়ে কাজ করছে। এবং যারা আসলে মানে ফ্রিল্যান্সিংটাকে লং টাইম কেরিয়ার হিসেবে নিচ্ছি, বা ফ্রিল্যান্সিং বলে বা আইটি ইন্ডাস্ট্রির যেই কেরিয়ারটাকে আমরা অনেক লং টাইম কেরিয়ার হিসেবে নিচ্ছি, আমরা সবসময় চেষ্টা করি কীভাবে ইন্ডাস্ট্রির সাথে আপডেট থাকা যায়, কীভাবে ইন্ডাস্ট্রির সাথে লেগে থাকা যায়, কীভাবে ইন্ডাস্ট্রিতে আরও সার্ভাইভ করা যায়, আরও বেটার কিছু করা যায়। আমি সবসময় এটা চিন্তা করি, যার কারণে আমরা মানে সবসময় এটা খুঁজি যে আসলে ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, কোন দিকে যাচ্ছে, কে না করতেছে। কিন্তু যারা শুধুমাত্র ওই যে ফ্রিল্যান্সিং বলতে ওটাই বুঝে, তারা নতুন কিছু জানে না, মানে আর কোন দিকে শিফটিং হচ্ছে, অথবা হচ্ছে যে আসলে ফ্রিল্যান্সিংই শুধু সব কিছু নাকি আরও কিছু আছে। আমরা ফ্রিল্যান্সিং মানে কি, ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে যে আপনি যখন মানে সোল কন্ট্রাক্টর হিসেবে কাজ করবেন, একদম ফ্রিলি কাজ করবেন, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন বর্তমান যুগ যেটা আসছে, অনেকে দেখা যাচ্ছে যে ফ্রিল্যান্সিং আপনি 1 by 1 যদি কাজ করতেন, ফর এক্সাম্পল আমার এক্সপার্ট লেভেল যে লেভেলে আছে সেই লেভেলে আমি যদি একটা কাজ করতে চাই, আমি 1 ঘন্টায় আমি বলবো যে আমাকে 1 ঘন্টা কাজের জন্য
$30 দেওয়া লাগবে। অর্থাৎ হচ্ছে যে কোনো একটা কাজ আমি প্রাইসিংটা কীভাবে করব। একটা কাজ যদি করতে হয় আমি চিন্তা করবো যে এই কাজটা করতে আমার কত সময় লাগবে, আমার এতটুকু সময় লাগবে, সেই সময়তে আমি এই লেভেলে ইফোর্ট দেবো। তখন আমি সেট করি যে ইফোর্টের লেভেল অনুযায়ী যেখানে আমি পার আওয়ারের কত চার্জ করবো। কখনো দেখা যাচ্ছে যে আমি 15, কখনো 20, কখনো 30, কখনো 50, কখনো 100, এর ভেরিয়েবল হবে। এটা প্রজেক্ট ভ্যারি করবে, প্রজেক্টের ডেপথ অনুযায়ী, প্রজেক্টের ইফোর্ট অনুযায়ী এটা ভ্যারি করবে। এটা হচ্ছে যে হায়ার লেভেল যারা আছে তারা কাজ করে এবং তাদের জন্য এই কাজের সংখ্যাগুলো অনেক কম। দেখা যাচ্ছে যে অনেক বড় বড় কাজ যেগুলো আছে বা একটু হাই রেঞ্জের কাজ যেগুলো, সেগুলোর পাইতো 1 মাসে 2টা 3টা 4টা হয়ে যায়, কিন্তু লো রেঞ্জের কাজ যেগুলো আছে ছোটো। এখন এই কাজের জন্য তখন এখন যেহেতু মানে দেখা যাচ্ছে যে আমি একটা কাজের জন্য $5 রাখতেছি, এখন একজন দেখতেছে সে আরেকজন মানুষ 5টা কাজ $10 দিচ্ছে, তাহলে সে কী করবে? প্যাকেজ পেয়ে যাচ্ছে, তখন সে কী করবে? সে $5 দিবে একটা কাজের জন্য, নাকি হচ্ছে 10 টাকার জন্য $5, 5 টাকার জন্য $10 দিবে? ডেফিনেটলি সেকেন্ড অপশনটা সেকেন্ড অপশনটা নিবে। সো এই জিনিসগুলো তৈরি হওয়ার কারণে এখন ওই যে মানে ছোটো লেভেলে যারা আছে এরা কাজ পাওয়া কমে গেছে। তাহলে এই যে এই মানুষগুলোকে কীভাবে দিচ্ছে? যখন কম্পিটিশন বেড়ে গেছে স্বাভাবিকভাবে যে কোনো মার্কেটে যে কোনো প্রোডাক্ট বলেন, যে কোনো সার্ভিস বলেন, কম্পিটিশন যত বাড়বে দাম তত কমবে। সো কম্পিটিশন আবার হায়ার রেঞ্জে কিন্তু কম্পিটিশন কম, ওদিকে কিন্তু দাম আরও বেশি, দাম বাড়ে। মানে যত আপনি এখানে কি একটা বিষয় আমি অ্যাড করতে পারি এভাবে যে স্কিল আপ করা এখন হচ্ছে সময়ের দাবি, অ্যাডপ্ট করা নতুন স্কিলগুলো যেগুলো রিলিভেন্ট। যেমন ধরেন একজন আমি যেহেতু একজন গ্রাফিক ডিজাইন দিয়ে শুধু আমি গ্রাফিক ডিজাইন শিখলাম, গ্রাফিক ডিজাইন রিলেটেড প্রজেক্ট শিখলাম, এটার সাথে রিলিভেন্ট এটাকে কীভাবে আরও এনহ্যান্স করা যায়, ডিফারেন্ট লেভেলে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়, এটার বিষয়গুলো যদি আমি না শিখি তাহলে আমার জন্য আবার অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং বিষয় আছে, এটা একটু পরে আসতেছে, আমি এটা একটু শেষ করি। সেটা হচ্ছে যে যেটা নিয়ে বলতেছিলাম যে আপনি ওই যে যখন প্যাকেজ ছোট হয়ে যাচ্ছে, মানে আপনি যখন প্রাইস কম দিচ্ছেন তখন আপনার এই জায়গাতে প্যাকেজওয়ালাগুলো রিপ্লেস করে নিচ্ছে, এবং এটা আউটরিচ করছে কি মাধ্যমে? ভিন্ন কোনো মাধ্যমে, অ্যাডসের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে অ্যাপ্রোচ করে ওই কাজগুলো তারা নিয়ে নিচ্ছে, যার কারণে ওই মানুষগুলোর কোথায় যাচ্ছে না, মার্কেট প্লেসে যাচ্ছে না, নতুনরা পাচ্ছে না। এটা একটা বিষয়। সো এখন আপনি কেউ যদি নতুন ইন্ডাস্ট্রিতে শুরু করতে চায় তাকে কিন্তু মিড রেঞ্জের উপর থেকে শুরু করতে হবে, কারণ এআই ফার্স্ট রেঞ্জগুলো নিয়ে নিছে। এখন আপনি যদি ফার্স্ট রেঞ্জে শুরু করতে চান তাহলে আপনি শুধু এআই শিখেন, দ্যাটস ইট। ফার্স্ট রেঞ্জে করতে পারবেন, কিন্তু এখানকার ইনকাম লেভেল আগের ফার্স্ট রেঞ্জের চেয়ে কিন্তু এখন অনেক কম। কম্পিটিশন বেড়ে গেছে, প্লাস হচ্ছে যে কাজ করবে সে নিজেই একই কাজ করতে পারতেছে। বিগিনার লেভেলে ও যেটা করবে, একজন ডিজাইনার অথবা একজন ক্রিয়েটিভ পার্সন যে কাজটা করবে এআই দিয়ে, বিগিনার লেভেলে যে কোনো একজন সোল এন্টারপ্রেনার অথবা যে কোনো একজন মানুষ সে নিজে করতে পারবে যদি তার একটা বুদ্ধি থাকে। ঠিক আছে, এটা একটা বিষয়। এরপর আসেন আপনি যেখানে আসতেছেন আমি সেখানে আসতেছি আইটি সেক্টর বিষয়টাকে। আইটি সেক্টরকে মানুষ হচ্ছে যে শুধুমাত্র মানে ক্রিয়েটিভ সেক্টর, আমি আইটি সেক্টর বলতে ক্রিয়েটিভ সেক্টরটাকে বোঝাচ্ছি। ক্রিয়েটিভ সেক্টরকে মানুষ শুধুমাত্র ফ্রিল্যান্সিংয়ের অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। ক্রিয়েটিভ সেক্টরকে শুধু ফ্রিল্যান্সিং না, ক্রিয়েটিভ সেক্টর আসলে এখন সব জায়গায় লাগতেছে, কারণ মানুষের বিজনেস গ্রো হচ্ছে এবং প্রতিনিয়ত নতুন বিজনেস তৈরি হচ্ছে, বিজনেস সঙ্গে কিন্তু বাড়তেছে, কমতেছে না। এবং টেকনোলজির অ্যাডভান্সমেন্টের কারণে আমাদের বিজনেস যদি করতে অ্যাডভার্টাইজমেন্ট করতেই হবে। অ্যাডভার্টাইজমেন্ট মানে কন্টেন্ট, মেসেজ ডেলিভার করা মানে ক্রিয়েটিভ কন্টেন্ট, পৌঁছানোর ওয়েটা ক্রিয়েটিভ, ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটিভ সেক্টর। এখন কথা হচ্ছে যে এই ক্রিয়েটিভ সেক্টরের বিজনেস যত উপরের দিকে যাবে, যত বড় হবে, তার এই রেঞ্জের লেভেলটাও হায়ার লেভেলের প্রয়োজন পড়বে। যেমন ধরেন আমি অনেকদিন ধরে তো ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, ইন্ডাস্ট্রিতে এআইও ব্যবহার করতেছি, ইনফ্যাক্ট ডিজাইন করার চেষ্টা করতেছি। এআই এই ডিজাইন করতে পারে, ঠিক আছে, কিছু কিন্তু বিগিনার্স লেভেলে। বাট আপনি যদি একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চান, ব্র্যান্ড ভ্যালু মানে একটা আছে সিজনাল বিজনেস, আপনি এই তো করলেন, মোটামুটি কোনো রকম টাকা আসলো, চলে গেল, 2 দিন পর বিজনেস থাকবে কি থাকবে না আপনার কোনো চিন্তা নেই। সাস্টেইনেবল একটা ব্র্যান্ড, আপনি যদি একটা সাস্টেইনেবল ব্র্যান্ড দাঁড় করাতে চান, একটা বিজনেস দাঁড় করাতে চান, আপনাকে আপনার সব কিছুর মধ্যে একটা ইউনিকনেস নিয়ে আসতে হবে, একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, একটা এটাকে কি বলবো আমরা, এটা একটা ব্র্যান্ডিং করতে হবে। ব্র্যান্ডিং বলতে বেসিক্যালি ব্র্যান্ডিংয়ের যে শব্দটা মানুষ মনে করে কিছু ডিজাইন, ব্র্যান্ডিং মিনস একটা এক্সপিরিয়েন্স, টোটালি মানুষকে আপনার অডিয়েন্সকে একটা এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে হবে। তো এই এক্সপিরিয়েন্স ক্রিয়েট করার জন্য যে কাজগুলো করা লাগে, যে লেভেলের ডিজাইন বলেন, যে লেভেলের কন্টেন্ট বলেন, যে লেভেলের কনসেপ্ট বলেন, অথবা যে লেভেলের আপনি মার্কেটিং ম্যাটেরিয়ালস বলেন, যে কোনো কিছু, এগুলো আপনি শুধু এআই দিয়ে করলে কখনো হবে না। কারণ এটা হচ্ছে যে বিজনেস চলে বেসিক্যালি মানুষের ট্রাস্টের উপরে। আচ্ছা, তাহলে এআই কে এটাকে রিপ্লেস করতে পারবে যে ডিজাইনগুলো? আমি আসতেছি, দেখেন, মানুষের ট্রাস্টের উপরে। ট্রাস্ট মানুষ কিসের ভিত্তিতে করে? ট্রাস্ট মানুষ ইনফরমেশন না, ট্রাস্ট মানুষ ফিলিংসের ভিত্তিতে করে, ফিলিংসের ভিত্তিতে করে। ধর আপনি এমন একটা কিছু করছেন, আপনি লজিক্যাল, আমার কাছে ওকে ফাইন, কিন্তু শুধু লজিক দিয়ে কি আমি বিবেচনা করবো না,
আদার আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, ইন্টারফেস আছে, আপনার এক্সপ্রেশন আছে, আপনি কি ওয়েতে প্রেজেন্ট করছেন, আপনি কি টোনে কথা বলতেছেন, অনেকগুলো ফ্যাক্টর বিবেচনা করে আমি চিন্তা করবো ওনাকে ট্রাস্ট করা যায় কি যায় না, এই একটা বিষয় আছে। এই ট্রাস্টের উপর হচ্ছে যে আপনার ইন্ডাস্ট্রি মানে বিজনেস গ্রো করে। আর এই ট্রাস্টটা যেহেতু ফিলিংস থেকে আসে, এটা কখনো এআই রিপ্লেস করতে পারবে না, কারণ এআই ফিলিংস নেই। ধরেন আপনি এআইকে একটা প্রম্পট দিলেন, একটা কিছু লিখলেন যে আমাকে এই জিনিসটা দাও, সে কিন্তু আপনাকে লিখে দেবে, ধুম লিখে দেবে। আপনি ইভেন এরকম আপনি এক্সপেক্টও করতে পারবেন না কোন লেভেলে লিখে দেবে। কিন্তু দিন শেষে যদি আপনি চিন্তা করেন যে এআইটা এই জিনিসটা যে তৈরি করছে, সে কীভাবে তৈরি করছে, সে তো সে ডেফিনেটলি কিন্তু আপনি যে কনটেক্সট বলছেন সেই কনটেক্সট বুঝে তৈরি করেন। আপনি যে ওয়ার্ডগুলো লিখছেন সেই ওয়ার্ডগুলোকে সে বিভিন্ন লজিক্যাল গেটের মাধ্যমে বিবেচনা করে কিছু কনক্লুশনে পৌঁছেছে, যে কনক্লুশনের ভিত্তিতে সে আরেকটা হিউজ একটা ওয়ার্ডের রেফারেন্স নিয়েছে সে অনেক কোনো একটা। মিলিয়ন মিলিয়ন ওয়ার্ডের মাঝখান থেকে সে জাস্ট কয়েক কিছু ওয়ার্ডকে সে একটা সিকোয়েন্সে সাজাইছে, একটা লজিক্যালি। রাইট। সে কিন্তু কনটেক্সট বোঝা নাই, যার কারণে যেটা হয়, ধরেন আপনি একটা কন্টেক্সট যদি বুঝেন, আপনি একটা কন্টেন্ট তৈরি করবেন, আপনাকে যদি আমি ভিন্ন বলি না এটা হয় না, আপনি কিন্তু আমাকে বোঝানোর চেষ্টা করবেন না দিস ইজ রাইট, আপনি যেটা বলছেন সেটা রং। এআইকে আপনি বলেন বেসড অন কনটেক্সট হ্যাঁ অর ফিলিংস অর হ্যাঁ কনটেক্সটে, কিন্তু আপনি যদি এআইকে বলেন, আপনি যতবারই তাকে চেঞ্জ বলবেন সে ততবারই আপনাকে পরিবর্তন দিবে। এন্ড সে হচ্ছে সে তার এটার পিছনে সে তার স্টান্সের উপর বার্গেন করবে না কখনো, বার্গেন করবে না। রাইট। কারণ তার ডিজাইনটা হচ্ছে কিসের জন্য, আপনি যে এলিমেন্টস দিবেন সেই এলিমেন্টসের আলোকে সেটাকে কি করবে, রিঅ্যারেঞ্জ করবে অথবা একটা কিছু জেনারেট করে দেবে। তার মানে বিষয়টা হচ্ছে এমন দাঁড়াইলো যে এআই মানুষের ফিলিংস বা ইমোশন ড্রিভেন যে ডিসিশনগুলো মানুষ নিয়ে থাকে এই জায়গাতে খুব একটা ইনফ্লুয়েন্স করতে পারছে না। ডেফিনেটলি এআই যেটা করছে কখনো পারবেও না সে। আচ্ছা হ্যাঁ, না পারার সম্ভাবনাই বেশি, বা না পারবে না, এটাই বাস্তব, এটাই ফ্যাক্ট, বিকজ এআই অলওয়েজ মানুষই তৈরি করতেছে, এআই কে কেউ না কেউ তৈরি করতেছে এবং সে ঠিক সেই রেজাল্টগুলাই দিচ্ছে যা তার মধ্যে স্টোর করা আছে, ওই যে লজিকগুলা বিবেচনা করে এসে দিচ্ছে। দ্যাটস আ গ্রেট থিং, আমরা জানলাম। তো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে এআই তো চলে আসছে, আপনি আরেকটা বিষয় নিয়ে আসছিলেন ওই সময় যে আসলে এই ইন্ডাস্ট্রি তাহলে আমরা কি করতে হবে। আমি এটাই প্রশ্ন করতে চাচ্ছি যে এখন এআই তো চলে আসছে, আমি যদি প্রশ্নটা করি আর একটু অ্যাড করে, যে এআই তো চলে আসছে, এখন প্রত্যেকটা স্কিলের সাথেই এআই এখন রিলিভেন্ট। তো এখন নতুন অবস্থা, একজন নতুন মানুষ সে হয়তো বা নতুন শিখছে, অথবা শেখা শেষ হয়েছে, অথবা শিখতে চায়, তো তার অ্যাডপ্ট করার বিষয়টা যদি এআইকে সে অ্যাডপ্ট করতে চায়, তাহলে তার এই জায়গাতে আমি বলবো না যে সে কীভাবে অ্যাডপ্ট করবে, আমি এটা বলবো যে এই অ্যাডপ্ট করার জন্য তার কিছু কোয়ালিটিস থাকা দরকার। আমি মনে করি এটা কি কি হইতে পারে, তার মধ্যে কি কি থাকা উচিত বলে আপনি মনে করেন? যদি আমি এক কথায় অ্যান্সার দিই, ইয়েস, চাইলে যে কেউ অ্যাডাপ্ট করতে পারবে, বাট কোয়েশ্চেন হচ্ছে যে কীভাবে অ্যাডাপ্ট করবে। আপনি এআইকে অ্যাডাপ্ট করবেন, আমি অ্যাডাপ্ট করবো, আপনার এআই অ্যাডাপ্টেশন আর আমার এআই অ্যাডাপ্টেশন সিমিলার উইল না, নেভার বি সেম, সেম হবে না। রাইট। কখনোই হবে না। আপনি যে কোনো জিনিস, এআই বেসিক্যালি কীভাবে কাজ করে, আমি এআইকে যখন এআইকে ডিপলি ইউজ করা শুরু করলাম, প্রথমত ফার্স্ট অফ অল এআই যখন আসছে মার্কেটে, যখন হাইপ ক্রিয়েট করছে, তখনই আমি বুঝতাম যে আসলে কতটুকু করতে পারবে। দেন একদিন রিসার্চ করলাম যে আসলে কীভাবে কাজ করে, একদম ভেতর থেকে ওর একদম ফাংশনালিটি থেকে আমি, এটা আমার মানে ন্যাচারাল একটা টেন্ডেন্সি যে কোনো কিছু একদম কোর থেকে ডিপলি রিসার্চ করা, ঘুরাতে যাওয়া। হ্যাঁ, তো ওখান থেকে যখন দেখলাম যে এআই কীভাবে কাজ করে, তখন আমি ওইটা করেই বুঝলাম যে এআই আসলে কখনো আমাদের কাজকে রিপ্লেস করতে পারবে না, এটা পসিবল না। এআই কি করতে পারবে, এআই আমাদেরকে হেল্প করতে পারবে। এখানে আরেকটা সম্পর্ক, অনেকেই তো বলে যে এই রিপ্লেস করবে, আসলে তারা কিসের ভিত্তিতে বলে, বা এটা কি তাদের জ্ঞানের স্বল্পতার কারণে, নাকি তারা এটা মানে একটা হাইপ ছড়াইতে চায়? তার পারপাস, তারা কি পারপাস ক্যারি করে? সেটা তো যারাই এই কাজ করতেছে তাদেরকে আপনি জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করলে তো তারা বলে না এটাই রিয়ালিটি। এখন আসলে আপনি যে ভিন্ন একটা অ্যাঙ্গেল থেকে দেখছেন, আচ্ছা ঠিক আছে, আপনি নিজের এই অ্যাঙ্গেলটাকে জাস্টিফাই করবেন কিভাবে? ওটা হচ্ছে তাদের রিয়ালিটি। তাহলে আমি একটু রিয়ালিটি বলি, ইয়েস, যে ডিজাইন কনটেক্সটে যদি ডিজাইন বলি, আচ্ছা রিসেন্ট একটা এক্সপেরিমেন্টের কথা বলি, একটা এক্সপেরিমেন্ট করলাম। জেমিনাই এআই, চ্যাট জিপিটি বা বিভিন্ন ইমেজ জেনারেটিভ যে এআইগুলো আছে, আমি গ্রাফিক ডিজাইন জানি যেহেতু, তো আমি গ্রাফিক ডিজাইন দিয়ে কাজ করছি, সেই কথা বলি যে এআই ভালো ডিজাইন দিতে পারে, ঠিক আছে, কিন্তু লেভেলটা আমি বলছিলাম, লেভেলটা কোন লেভেলের, বেসিক বা বিগিনার লেভেলের। আচ্ছা, তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, এআইকে দিয়ে অ্যাডভান্স লেভেলের ডিজাইন করানো চাই কিনা, দেখে এক্সপেরিমেন্ট করছে তার থিঙ্কিং পাওয়ার কতটুকু। আচ্ছা, আমি যদি একটু একটা আগে ম্যানুয়াল প্রসেসটা বলি, তারপরে এআই প্রসেসটা বলি। ম্যানুয়াল প্রসেসটা আপনাকে আমি ধরেন একটা কন্টেন্ট দিলাম, কন্টেন্ট দিয়ে আপনাকে বললাম যে এই কন্টেন্ট থেকে আপনি আমার একটা ডিজাইনের জন্য কনটেক্সট বের করবেন, কনটেক্সট থেকে আমি ডিজাইনের জন্য কী কী এলিমেন্টস রাখবো সেই এলিমেন্টসগুলো ডিসাইড করবেন, তারপরে আপনি ডিজাইন কমপ্লিট করবেন। সো আপনি কী করবেন, আপনি প্রথমে কন্টেন্টটা ভালো করে পড়বেন, কনটেক্সটটা বুঝবেন,
পয়েন্ট আউট করবেন কোন কোন মেসেজগুলো ডেলিভার মানে কোন কোন লেখাগুলো দিলে আমার মেসেজটা সঠিকভাবে ডেলিভার হবে। মোর রিলেভেন্ট যেটা তারপর মানুষের এটার ভিজুয়াল কীরকম হওয়া দরকার। আপনি ভিজুয়াল মানে চিন্তা করার ক্ষেত্রে শুধু কিন্তু লজিক চিন্তা করবেন না, আপনি চিন্তা করেন aesthetics এর একটা ব্যাপার, অ্যাস্থেটিক চিন্তা feelings এর করেন, একটা ফিলিংস ব্যাপার। চিন্তা করবেন, সব কিছু চিন্তা করে আপনি ডিজাইন করবেন। আচ্ছা, তারপর করুন একটা হিউজ লেন্দি প্রসেস। হ্যাঁ, একটা প্রসেস ফলো করে স্টেপ বাই স্টেপ। যেভাবে এআই বলতেছে AI মানুষকে রিপ্লেস করে দিবে, তার মানে কি এআই কে এই সবগুলো কাজই করতে হবে। কি করতে হবে? তাকে কনটেক্সট অ্যানালাইসিস করতে হবে, এখান থেকে তাকে ডিসিশন মেক করতে হবে, তারপর তাকে ডিজাইনের ইন্সপিরেশন নিয়ে ওখান থেকে ডিজাইন কনসেপ্ট রেডি করে তারপরে ডিজাইন করতে হবে, তাই না? ইয়েস। আমি কি করলাম, আমি এই কাজগুলোকে সহজ করার জন্য, এটা ধরেন আমার যদি আমি পার্সোনালি করতে চাই তাহলে হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগবে। তো আমি চিন্তা করলাম দেখি এর মাধ্যমে আধা ঘন্টায় করা যায় কিনা। আমি কি করলাম, আমার ফুল কনটেক্সট আগে এআইকে আমি বুঝাইলাম। জেমিনি বা বিভিন্ন এআই আছে যেগুলো হচ্ছে ম্যাজিক প্রম্পট দিয়ে কাজ করে, বাট জেমিনি কি এভাবে তৈরি করা হয়েছে যে ম্যাজিক প্রম্পট না, ন্যাচারাল কনভারসেশনের মাধ্যমে তৈরি করা হবে। তো আমি কি ওকে সুন্দর করে কনভারসেশনের মাধ্যমে তাকে আমি পুরো জিনিসটা বুঝালাম যে আমি কি চাচ্ছি। তারপর তাকে বললাম যে ঠিক আছে, যেমন ধরেন আমরা একজন ফ্রিল্যান্সার যদি হায়ার করতে চাই, তাকে আমি জিজ্ঞেস করি যেভাবে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে যে তুমি এটা পারবা কিনা, আমার এটা করা, তার কাছ থেকে কনফার্মেশন নেই, সে কি বুঝছে। তো একে আমি ঠিক একজন ফ্রিল্যান্সার হিসেবে আমি ট্রিট করে তাকে আমি সব কিছু জিজ্ঞেস করলাম, তাকে আমার কনটেক্সট বুঝালাম, সে কনটেক্সট বুঝছে, সুন্দর করে সে ব্যাখ্যা করে সব কিছু বলছে এবং আমি যেভাবে চাইছি সে ব্যাখ্যাটা ঠিক একইভাবে দিছে। তারপরে তাকে আমি বললাম ঠিক আছে, এখন আমাকে তুমি তুমি যে জিনিসটা বুঝছো সব কিছু মেনটেন করে আমাকে ডিজাইনটা করে দাও। সে যে ডিজাইনটা করছে, আমি কখনোই ডিজাইন এক্সপেক্ট করতেছি না। ইভেন আমার কাছে মনে হচ্ছে একজন নিউ ডিজাইনারও হয়তো এরকম এক্সপেক্ট করব, মানে এই লেভেলের চেয়ে একটু বেটার হয়তো ডিজাইন করলেও করতে পারে, বাট যদি ইয়েস আছে। এরপরে আমি চিন্তা করলাম না ঠিক আছে, তাহলে হতে পারে আমার প্রম্পটের মধ্যে কোনো সমস্যা আছে। আমি কি করলাম, তাকে বললাম যে আমি যেই স্টাইলের ডিজাইন চাচ্ছি, যে স্ট্যান্ডার্ডের ডিজাইন চাচ্ছি, ওই স্ট্যান্ডার্ডের একটা ডিজাইন তাকে আমি দিলাম। বললাম রেফারেন্স হিসেবে হ্যাঁ দিলাম যে এই ডিজাইনটাকে তুমি অ্যানালাইসিস করে দাও কী করছে। সে সব কিছু বলছে অ্যাজ ইট ইজ, আমি যেভাবে বুঝছি সে একইভাবে আমাকে বুঝাইছে কথা দিয়ে। আচ্ছা বুঝলাম। তার বলা যে ঠিক আছে, তাহলে আমি চিন্তা করি যে আমার ইনফরমেশন দেওয়া তো ভুল আছে কিনা, হয়তো সেই ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারে নাই। আচ্ছা, আমি যদি সলিড ইনফরমেশন দিয়ে দিই সে আমাকে ভালো ডিজাইন করে দিতে পারবে। এখন তাকে বললাম যে ঠিক আছে, ওই যে ডিজাইনটা তোমাকে আমি দিলাম, ওই ডিজাইনের মধ্যে কী কী ইনফরমেশন ছিল কন্টেক্সটের, কন্টেন্টগুলো তুমি আমাকে এক্সট্রাক্ট করে দাও। সে কন্টেন্টগুলো সুন্দর করে এক্সট্রাক্ট করছে, একদম টু দ্য পয়েন্টে, লেটার টু লেটার পারফেক্টলি করছে। তারপরে তাকে বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে যে এই যে ইন্সপিরেশন, তুমি যে ডিজাইনটা আছে ইন্সপিরেশন ফলো করে যেখানে যে কন্টেন্টগুলো এক্সট্রাক্ট করলাম সেই কন্টেন্টগুলো তাকে দিলাম। বললাম যে এই কন্টেন্টগুলো ফলো করে আমাকে সিমিলার স্টাইল মেনটেন করে একটা ডিজাইন করে দাও। আচ্ছা, অ্যান্ড ডিজাইনটা দেখে আমি অ্যাস্টনিশড হইলাম মেক্স ইট ডিসঅ্যাপয়েন্টেড अगेन। ওটা তো ধারে কাছেও যায় নাই। আচ্ছা, ওইটা কি মানে ওটা হচ্ছে ম্যানুয়াল একটা ডিজাইন ছিল? হ্যাঁ ডেফিনেটলি ওটা ম্যানুয়াল বাই হ্যান্ড করা ডিজাইন ছিল। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে যদি আপনি চান যে কোনো রকম আপনার মানে পাবলিসিটি আপনি করবেন, কোনো রকম আপনি অ্যাপিয়ারেন্স তৈরি করবেন, তাহলে আপনি এআই দিয়ে কাজ করেন। কিন্তু আপনি যদি চান যে নিজেকে আপনি স্টাবলিশ করবেন, মানে আচ্ছা আপনি নিজের ব্র্যান্ড স্টাবলিশ করবেন, ব্র্যান্ড তৈরি করবেন, ভালো একটা মানুষের একটা এক্সপিরিয়েন্স তৈরি করবেন, দেন ইউ উইল ডেফিনেটলি হ্যাভ টু গো টু এ ক্রিয়েটিভ পারসন। এবং ক্রিয়েটিভ পারসন হিসেবে কারা কাজ করে, যারা এই যে চিন্তা করে কাজ করে 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 সবকিছু করতে পারে, তাদের কাছে আপনাকে মানে আপনি একজন ডিজাইনার হওয়ার সত্ত্বেও এআই আপনাকে এআই আমাকে হেল্প করতেছে, মানে যে রেজাল্ট ফাইনাল রেজাল্ট যে আউটপুটের ব্যাপারে আপনাকে হচ্ছে সে ফাইনাল রেজাল্ট দিতে পারে না, এখন আসেন হেল্প করেছে। তো আমার প্রশ্ন এখানে, আমি একটা প্রশ্ন করি, আপনি বলে ফেলবেন। শেষ করি, এআই আসলে এখানে কি করতেছে, তাহলে এআই কি কোনো ভ্যালু দিচ্ছে না? ডেফিনেটলি এআই ভ্যালু দিচ্ছে, কিন্তু কাকে দিচ্ছে? কোয়েশ্চেন হচ্ছে এটা যে এআই কাকে ভ্যালু দিচ্ছে। এআই তাকে ভ্যালু দিচ্ছে যে অলরেডি ইন্ডাস্ট্রিতে এক্সপার্ট, যে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে, যে ক্রিয়েটিভ সেক্টরে যে সেক্টরে কাজ করতেছে ওই সেক্টরে ডিপ নলেজ রাখে, তাকে হেল্প করতেছে। কারণ আপনি যখন এআইকে কমান্ড দেবেন, এর কাছ থেকে ইনসাইট নেবেন, এর কাছ থেকে কোনো একটা আউটপুট নেবেন, রেজাল্ট নেবেন, তখন এআইকে আপনাকে ওই বিষয়গুলো সম্পর্কে বলতে হবে। এক্স্যাক্টলি। সো এই জায়গাতে ইফ আই সে সো এআই হচ্ছে লাইক আমরা যখন লোগো ডিজাইন করতাম আগে, তখন হচ্ছে পুরো প্রসেসিংটা, যে ব্রেন স্টর্মিং এর যে পুরো প্রসেসটা, ওইটা আমাদেরকে ম্যানুয়ালি করা লাগতো, আমাদেরকে টাইম লাগতো, এটা টাইম কনজিউমিং ডেফিনেটলি। সো এই জায়গাতে এখন যখন একটা লোগো ডিজাইনের প্রজেক্ট আসছে, তখন আমরা প্রম্পট দিলাম এআই কে যে এটা একটা মানে ব্রেন স্টর্মিংটা সে করে দিবে, সে আমাকে করে দিচ্ছে, বিভিন্ন কনসেপ্টের আইডিয়া দিচ্ছে, কিওয়ার্ড আইডিয়া দিচ্ছে, ভিজুয়াল আইডিয়া অনেক সময় দিচ্ছে, অনেকগুলো এআই দিচ্ছে। ইটস মেকিং আওয়ার টাস্ক ইজিয়ার, রাইট? সো এখন মানে কিভাবে এআইটাকে আরো বেটার ওয়েতে কিভাবে অ্যাডপ্ট করা যেতে পারে আপনি বলেন? এআইকে বেটার ওয়েতে অ্যাডাপ্ট করার জন্য যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইনটিউশন, আপনার নলেজ বাড়াইতে হবে, আপনার কনসেপ্টের জায়গা থেকে। কোন নলেজটা? যেমন ধরেন নলেজ হচ্ছে আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন, ফর এক্সাম্পল আপনি এআইকে যে কেউ ইউজ করতে পারবে। এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট। এআইকে ইউজ করার জন্য আপনি আপনার ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন।
বাট এটা মাথায় রাখবেন, যত পারফেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি কথা বলবেন তত পারফেক্ট তত সে পারফেক্ট আউটকাম দেবে। বেসিক্যালি যা সবগুলো এআই বলেন বা যে কোনো টেকনোলজি আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয়, অ্যাকসেপ্ট কিছু মানে টেকনোলজি তৈরি করা তারা রিজিওনাল, যেমন চাইনিজ কিছু টেকনোলজি তারা কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ রিচ, বাট সেগুলো ইংলিশে কিন্তু পিছিয়ে না, ইংলিশে কিন্তু ওরা রিচ, কারণ ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আফটার অল। সো ফার্স্ট অফ অল আপনি যদি এআইকে বেটারলি মানে বেস্ট ওয়েতে অ্যাডাপ্ট করতে চান, তাহলে আপনাকে ডেফিনেটলি ইংলিশে ভালো হতে হবে। আরেকটা জিনিস হয়তো এখানে লাগবে, সেটা হচ্ছে যে পেশেন্স। ডেফিনেটলি এআই যে রেজাল্ট আমাকে যেটা ফার্স্টে দিয়ে দিল ওইটাই যদি আমি নিয়ে নিই তাহলে হয়তো বা কম্পিটিশনে আসতেছে দেখেন, ফার্স্ট অফ অল আপনার এটা লাগবে। নাম্বার 2, আপনি যেই বিষয়ে কাজ করতেছেন এর সাথে, যে কনটেক্সট নিয়ে কাজ করতেছেন, ওই কনটেক্সটটা আপনার নলেজ, আপনার এক্সপিরিয়েন্স, আপনার এক্সপার্টিস থাকবে। তাহলে কী করবে সে আপনি যে কাজটা হয়তো 15 ঘন্টা লাগতো আপনার যে কাজটা করতে, অথবা যে কাজটা করতে আপনার কয়েকদিন লেগে যেত, সেই কাজটা আপনাকে কয়েক ঘন্টার মধ্যে সে করে দেবে। আপনার কাজটাকে অনেক ফাস্টার করবে সে। এটা একটা বিষয়। আপনি যে কোনো টেকনোলজি, ফর এক্সাম্পল আপনি যদি কলম দিয়ে লিখতে যান, একদম ছোট বয়সে আপনার বাচ্চা কাউকে যদি লিখতে দেন, সে কলমটাকে ভালো করে ধরতে পারে না, ভালো ধরতে পারতেছে না, সে লেখা ঠিক মতো লিখতে পারবে না। বাট সে যদি এটা ইউজ করে, করতে করতে তার পারফেকশন বাড়বে। একটা ফ্লো যে কোনো জিনিস, আপনি যে কোনো বিষয় যদি আপনি ব্যবহার করতে চান, আপনার যত দিন বাড়বে, যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, তত আপনার কাজটা বাড়বে। মানে বিষয়টা হচ্ছে এমন যে এআইও কিন্তু এমন না যে কেউ গেল আর সে এআইকে জয় করে ফেললো। এআইটা জয় করার জন্য তার হচ্ছে দীর্ঘদিনের একটা এর এখানে সবচেয়ে বড় যে নেগেটিভ বিষয় আছে, এআই হাইপের কারণে বিগিনার লেভেলে যাদের মানে এত ইমিডিয়েটলি হয়তো ক্ষতি হইতো না, বাট ইমিডিয়েট লেভেলে ক্ষতি হয়ে গেছে। হাইপ ওঠার কারণে যেটা হলো, সবাই মনে করতেছে এআই দিয়ে সবকিছু করে ফেলবে। এটা শুধুমাত্র মনে করার মধ্যেই সীমাবদ্ধ, এবং এটা করতেছে, করার কারণে যেটা হচ্ছে বা হবে, অথবা ইন ফিউচার মানুষ আবার বুঝতে পারবে, রিয়েলাইজ করতে পারবে যে এআই দিয়ে ব্যবহার করে তারা বিগিনার লেভেলেই থাকতেছে, কখনো মিড লেভেলে বা একটু প্রো লেভেলে যেতে পারছে। ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে এমন হতে পারে যে এআই এর যে রেজাল্টগুলো সে নিয়ে আসতেছে, এই রেজাল্ট তাকে ডাউন করে ফেলবে। একটা সিম্পল একটা উদাহরণ দিই, দেখেন এআই দিয়ে সো ফার সবচেয়ে বেশি যে কাজটা হয়েছে সেটা হচ্ছে যে চ্যাটিং এবং কন্টেন্ট জেনারেশন, মানে টেক্সট কন্টেন্ট জেনারেশন। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করলে, আপনি যদি একটু জানাশোনা পাবলিক হন যে ইন্ডাস্ট্রির লেখা আছে বা যে রিলেটেড লেখা, আপনি একটু এক্সপার্ট হলে আপনি বুঝতে পারবেন যে এটা এআই দিয়ে লিখছে। এটা ইজিলি ডিটেক্ট করা যাচ্ছে, কিছু কথা, কিছু টার্ম, কিছু কথা, কিছু টার্ম না, ইভেন আপনি যদি একটু ভালো করে পড়েন, ফিলিংটা আপনাকে বলে দেবে যে ইটস ফ্রম এআই, রাইট, ইটস নট ফ্রম হিউম্যান। এন্ড এটার ক্রেডিবিলিটিটাও কিন্তু সমান থাকতেছে, এটার ক্রেডিবিলিটি সমান থাকতেছে না। একটা সময় পরে মানুষ এই জিনিসটার গ্রহণযোগ্যতা এটার মনে হয় ছেড়ে দিবে। সোশ্যাল মিডিয়াগুলো হয়তো অনেক সময় এটার রিচ দেওয়ার ক্ষেত্রে কম দিচ্ছে, যেটা সোললি এআই দিয়ে লেখা বা যেটা ম্যানুয়ালি মানুষ দিচ্ছে, এই ক্ষেত্রেও মনে হয় কিছুটা অ্যালগরিদম এভাবে কাজ করতেছে। এটার ক্ষেত্রে এআই গুলো এখন যেটা করতেছে, এটার ক্ষেত্রে এআই গুলো এখন বিভিন্ন মেথড বানাচ্ছে, যে মেথডগুলোর কারণে ওই যে কমন যে বিষয়গুলোর কারণে ডিটেক্ট হয় যে এটা এআই, সেই কমন বিষয়গুলো তারা রিমুভ করে দিচ্ছে। তারপরেও তো পরে দেখা যাবে যে হিউম্যানাইজ করার মতো কিছু এআই আবার তৈরি হয়েছে। হ্যাঁ, হিউম্যানাইজ করা যায় হিউম্যানাইজার দিয়ে। বাট আফটার অল এআই ইজ এআই, এআই আসলে কখনোই হিউম্যান ফুললি করতে পারে না। এআইকে যদি কেউ গাইড করতে চায়, তাহলেও যেমন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, যেমন আমি যদি একজন ডিজাইনার হয়ে যদি কথা বলি, একটা ডিজাইন এআই কতটা পারফেক্টলি দিল, কতটা ডিটেইলস এখানে সে অ্যাড করতে পেরেছে, এই জিনিসগুলোর জন্য তো আমার ডিজাইন নলেজ মাস্ট থাকতেই হবে, এছাড়া তো খুব স্ট্রং এবং ভালো একটা পয়েন্ট নিয়ে আসছেন। বিষয়টা হচ্ছে কি, ওকে আমি এআই দিয়ে একটা কাজ করলাম, হোক ভিডিও এডিটিং অথবা ভিডিও জেনারেশন, হোক আপনার যে কোনো ইমেজ ক্রিয়েশন অথবা কন্টেন্ট জেনারেশন, একটা কন্টেন্ট লিখে দিল। কন্টেন্ট লিখে দেওয়ার পরে যদি আমি ওই ইন্ডাস্ট্রির সাথে কোনো রিলেটেড না হই, আমি বলো ওয়াও ভালো একটা কাজ হয়েছে, আরে আমি তো এটা চিন্তা করি নাই। হ্যাঁ, আপনি অবশ্যই চিন্তা করেন নাই, কিন্তু ওই ইন্ডাস্ট্রির যে এক্সপার্ট, সেই অ্যাকচুয়ালি বলতে পারবে যে এই ডিজাইনটা, এই কাজটা কতটা কোয়ালিটি সম্পন্ন হয়েছে, কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করছে এক্সপিরিয়েন্স ছাড়া। যেমন ধরেন আপনি যদি গণিতের হিসাব নিকাশ না জানেন, একদম সহজ উদাহরণ দেয়, আপনি যদি গণিতের হিসাব নিকাশ না জানেন, ফর এক্সাম্পল আপনি জানেন না যে 4-এর সাথে 5 যোগ করলে 9 হয়, আপনার 1, 2, 3 এগুলো সম্পর্কে কোনো নলেজে নেই। আপনাকে যদি কেউ এসে বলে যে 3-এর সাথে 3 যোগ করলে 9 হয়ে যাবে, আপনার ভেরিফাই করার কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নেই। ফর এক্সাম্পল একটা অন্ধলোকে আপনি একটা টাকার নোট ধরাই দিয়ে আপনি বললেন যে এটা 1000 টাকার নোট, কিন্তু আপনি আদতে দিলেন 500 টাকার নোট। তাকে বিলিভ করতে হবে, কিন্তু আলটিমেটলি সে ক্ষতিগ্রস্ত, ঠিক আছে না? সো এআইকে যদি আপনি বিলিভ করতে চান, আপনাকে এক্সপার্ট হতে হবে ডেফিনেটলি। অথবা এআই কাজটাকে যদি আপনি আসলে সেটা হয়েছে কি হয় না এটা যদি জাজ করতে চান, তাহলে আপনাকে এক্সপার্ট হইতেই হবে। দ্যাট মিনস আপনি এআই দিয়ে কাজ করেন আর যাই দিয়ে কাজ করেন, আপনি কোনো রিয়েল
রেজাল্ট ড্রিভেন যদি কোনো রেজাল্ট চান, মানে কোনো একটা আউটপুট চান এর কাছ থেকে, আপনি ওই সম্পর্কে আপনার ডেফিনেটলি নলেজ লাগবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যেমন ধরেন আমরা যে ডিজাইনগুলো করি, আমাদের যারা অডিয়েন্স আছে, যাদের জন্য ডিজাইনগুলো করি, এখন যদি এমন হয় যে আমাদের অডিয়েন্সরা ম্যানুয়ালি যে ডিজাইনটা করছি এটা থেকে বা এরকম হচ্ছে কোনো চান্স আছে কিনা এই ডিজাইনটাকে তারা বেশি অ্যাকসেপ্ট করছে বা তারা ওয়াও ফিল করতে গুড পাচ্ছে, এরকম কিছু? খুবই ভালো একটা প্রশ্ন, ইন্টারেস্টিং জিনিস। ওকে ফাইন। আচ্ছা, আপনি অনেক প্রোডাক্ট কিনেন তাই না? প্রোডাক্ট কেনার আগে তো বিজ্ঞাপন ডেফিনেটলি দেখেন। এনিওয়ে দেখা হয়। আপনি কি বিজ্ঞাপনকে দিয়ে আপনি কি প্রোডাক্ট যাচাই করেন? না, যদি এটা ফিজিক্যাল কোনো একটা প্রোডাক্ট হয় তাহলে ডেফিনেটলি আমি যাচ্ছি, দেখতেছি, সেটা করতেছেন, কিন্তু পরোক্ষভাবে আপনি কিন্তু বিজ্ঞাপন দেখে ইনফ্লুয়েন্স হচ্ছেন। আচ্ছা, কেন? বিজ্ঞাপন আপনার চোখের সামনে বারবার প্রোডাক্টটাকে নিয়ে আসতেছে। সো ওই টাইপের যত প্রোডাক্ট আছে, যে বিজ্ঞাপনটা আপনার চোখের সামনে বেশি ভাসছে, ওই টাইপের প্রোডাক্ট যখন আপনি একটা শেলফের মধ্যে আপনি অনেকগুলো দেখবেন, আপনার চোখ কিন্তু যাবে ওটার প্রতি, যেটা আপনি বারবার দেখছেন, ওটার প্রতি আপনার ট্রাস্ট যাবে। রাইট। কিন্তু ট্রাস্ট কি এমনি যাবে না, এটার সাথে আপনার এমপ্যাথি রিলেটেড, আপনার ফিলিংস রিলেটেড। সোশ্যাল মিডিয়াতে আমরা কত হাজার ডিজাইন দেখি তাই না? আপনি কয়টা ডিজাইন ভালো করে একটু দেখছেন? কয়টা ডিজাইন দেখেন যে ডিজাইনটা আপনাকে আপনার মানে আপনার ফিলিংসের সাথে রিলেট করতেছে, আপনি সেটাকে আপনি নিচ্ছেন। এখন আমি চিন্তা করতে পারি যে কোনো একটা ডিজাইন, যে দেখেন আমি একটা ডিজাইন করবো, আমার ডিজাইন আপনার কাছে ভালো লাগবে, আরেকজনের কাছে লাগবে না, এটা বাস্তবতা, এটা হইতে পারে। যে ডিজাইনটা যার কাছে ভালো লাগবে, এটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে কাজ করে জিনিসগুলো। এটা রিসার্চ বলে, সাইকোলজিক্যাল বিষয় আছে। রিসার্চ বলে যে আমরা যে কোনো জিনিসের ডিসিশন মেক করি উইদিন 3 সেকেন্ডস। মানে একটা জিনিস আমি করবো কি করবো না, এটার সম্পর্কে আমি একটা ডিসিশন মেক করি, বাট লং টাইম সাস্টেন করবো কি করবো না 3 সেকেন্ডের মধ্যে। আর এই 3 সেকেন্ডে মানুষকে ইন্টেনশন, আপনি কি কোনো 3 সেকেন্ডের মধ্যে ইন্টেনশনালি কোনো কিছু লজিক্যাল বিবেচনা করে ডিসাইড করতে পারবেন? পুরোটা সাবকনসিয়াস মাইন্ডে হয়। আপনি সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোলও করতে পারবেন না। সো আপনি হয়তো চিন্তা করতে পারেন যে হ্যাঁ আমার জন্য এটা হইলেই চলবে, কিন্তু এটা কি আপনার রিয়েল বিজনেসে কাজ করবে? মানে এটার একটা রিয়েল ইমপ্যাক্ট যেটা আপনি চিন্তা করতেছেন, এটা কিন্তু সব মানুষকে এটা চিন্তা করবে না। সব মানুষ তো সাবকনসিয়াস মাইন্ডে ডিসিশন মেক করবে। এটার সাথে আরেকটা বিষয় যদি বলি, এটা কি এমন হইতে পারে না যে মানুষ দেখলো এটা এআই দিয়ে একটা ডিজাইন, তো এটা তো অবশ্যই একটা ডিফারেন্স তো আছে। সো কখনো কি এরকম হইতে পারে না যে মানুষ ফেক মনে করবে এটা কি এআই থাকার? অলরেডি করতেছে। আপনি এখন মানে ইউটিউবে আমরা যত ধরনের কন্টেন্ট দেখি, বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করেন, কত হাজার হাজার ফটোকার্ড দেখা যায়। এবং আমার কাছে মনে হচ্ছে এটা তো মনে হয় যে প্রতারণার একটা দরজা খুলে দিচ্ছে 100%। কারণ হচ্ছে একটা ম্যানুয়াল ডিজাইনের পিছনে তো ইনভেস্টমেন্ট লাগতেছে, আর এআই এর পিছনে তো ইনভেস্টমেন্ট লাগছে না। এই জিনিসটার কারণে একটা জিনিসের বাড়বে, মানুষ এখন মনে করতেছে, যেমন ধরেন এআই দিয়ে এখন আপনি ইনফ্লুয়েন্সার তৈরি করতে পারতেছেন, যে কোনো একজন মানুষ তৈরি করতে পারছে। আগে মানুষ হচ্ছে যে এখনো আছে, বড় বড় ব্র্যান্ডগুলো কি করে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করে, একজন বিভিন্ন মডেলকে, মডেল সে হোক, প্লেয়ার হোক, কোনো ধরনের অন্য মানে অভিনেতা, যে কোনো কিছু হোক, তাকে তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ইউজ করে। কেন? তার পরিচিতিটাকে ব্যবহার করে তারা মার্কেটিং করতেছে। এখন আপনি এমন একজন মানুষের ছবি দিলেন যাকে কেউ চিনে না, তাকে কেউ ট্রাস্ট করবে? ট্রাস্ট তো আসবে না। ঠিক আছে কথা দিন শেষে এখন আমরা মনে করছি যে ইনফ্লুয়েন্সার দিয়ে আমাদের মার্কেটিং হয়ে যাচ্ছে, কিন্তু মাথায় রাখবেন দিন শেষে এখন যারা ইনফ্লুয়েন্সার, যাদের মানে চাকরি শেষ মনে করতেছি, এদের ফলোয়ার বাড়বে। এখন যদি তারা যদি কোনো একটা কাজের জন্য 1 লাখ টাকা পেমেন্ট নেয়, আগামী দিনে তারা একটা কাজের জন্য 2 লাখ টাকা পেমেন্ট নেবে, বিকজ অফ এটা তাদেরকে উপরে উঠায় ফেলছে। এআই তাদেরকে উপরে উঠাচ্ছে। রাইট। সো এআই অ্যাকচুয়ালি আমাদেরকে নিচে নামাচ্ছে না, এআই আমাদেরকে উপরে উঠাচ্ছে। এখন আমাদেরকে জানতে হবে যে এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো, এটা হচ্ছে কোশ্চেন। রিয়ালিটিটা এরকম অনেক ক্লায়েন্ট থেকেও এরকম আসে যে আমি ধরেন রিসেন্টলি 99 ডিজাইনে খেয়াল করলাম যে ক্লায়েন্টরা চায় না কোনো ডিজাইনে এআই ইউজ হোক, তো তারা এটা কমপ্লিটলি বলে দেয়। এটা কারা চাইবে আমি বলি আপনাকে, এই জিনিসটা কারা চাইবে? যারা অলরেডি এস্টাবলিশ, যারা বুঝে যে এস্টাবলিশ ব্র্যান্ড মানে কি, যারা হচ্ছে এআই ছাড়া যেগুলা চাইবে ম্যানুয়াল। রাইট। দেখেন, যারা বুঝে যে ব্র্যান্ড জিনিসটা কি, যারা বুঝে ব্র্যান্ড ভ্যালু তাকে কি প্রোভাইড করতে পারে, ব্র্যান্ড ভ্যালুর কারণে তার বিজনেস কত বড় হতে পারে, ব্র্যান্ড ভ্যালুর কারণে তার বিজনেস কতটা সাস্টেনেবল হতে পারে, এই জিনিসটা যারা বুঝে তারাই শুধু বলবে যে তুমি এআই ইউজ করো, কিন্তু এআই এর রেজাল্ট আমি চাই না, আমি চাই কমপ্লিটলি বা সোললি এআই। তাহলে কি তারাই ইউজ করবে যারা হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্টস? না, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে ক্লায়েন্ট পার্সপেক্টিভ থেকে যদি বলি, সোললি শুধু এআই নির্ভর মার্কেটিং তারাই বা আপনার হচ্ছে ম্যাটেরিয়ালস তারাই তৈরি করবে, বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি যারা একদম স্টার্ট আপে আছে, যাদের এনাফ ইনভেস্টমেন্ট নাই, যেটা তাহলে এটা কি এমন না যে তারা আগেও তাই করতো, নিজে থেকে তৈরি করে ফেলতো, নিজে বানায় ফেলতো, তারা কোনো এক্সপার্টের কাছে তাদের যাওয়ার দরকার পড়তো না, এবং এআই আসার পরেও তারা তাই করতেছে। এআই তাদেরকে মূলত বেনিফিট করে দিচ্ছে, তাদেরকে বেনিফিটেড হয় না, ডেফিনেটলি। এই তো বললাম সবাইকে বেনিফিট করতেছে। এখন তাদের কি লেভেল কি উন্নত করতেছে?
না, তারা তো স্টার্টআপ, যেহেতু তাদের এরকম So, ওখান থেকে- ইন্টেনশনও নাই, ওখান গোলও থেকে নাই। ওই স্টার্টআপ লেভেল থেকে কেউ যদি তারা যে দিন আনি দিন খাই বা বিজনেস টাইপে যারা করতেছে, তারা যদি তাদের বিজনেসটাকে বড় করতে চায়, তাদেরকে ডেফিনেটলি এক্সপার্টের কাছে যেতে হবে। আপনি দেখেন, আপনার যদি সাধারণ সর্দি কাশি, আপনি কার কাছে যাবেন? একজন এমবিবিএস ডাক্তার হলে চলতেছে, একজন গ্রামের হাতুড়ি ডাক্তার হলে চলতেছে, ইভেন আপনি নিজে নিজে ডাক্তার হয়ে অনেক যাচ্ছেন। সময় হয়ে যাচ্ছে। এখন এআই ডাক্তার আছে, Right. জিজ্ঞেস করলে আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিচ্ছে, কিন্তু এআই তারপরেও কিন্তু বলে দেয় যে আপনাকে একজন কনসালটেশনের কাছে যাইতে হবে। এআই কিন্তু জানে যে ওকে, আমি শুধুমাত্র একজন হেল্পার, আমি কখনোই মেইন ডিসিশন মেকার না। এবং আপনি যখন একটা বড় ধরনের প্রবলেম, আপনি কি কোনো হাতুড়ি ডাক্তারের কাছে যাবেন? Never ever. এক্সপার্ট মানুষের কাছে যেতে হবে। প্রবলেম আপনার যত বড় অথবা আপনার স্টেক যত বড় হবে, আপনি তত বড় বড় এক্সপার্টের কাছে মানে যেতে হবে। হচ্ছে যে আমি আমার ব্র্যান্ডকে, বা একজন বিজনেস ওনার যদি সে চিন্তা করে তার ব্র্যান্ডকে সে অনেক দূরে নিয়ে যাবে বা অনেক ভালো একটা এস্টাবলিশমেন্ট দিবে, তাহলে ডেফিনেটলি সে একজন রিয়েল লাগবে। প্রবলেম সলভার যে আছে তার কাছে যাবে। হ্যাঁ, বর্তমানে সারা বিশ্বব্যাপী যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে অথবা যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে, সবাই বলতেছে যে এআই একটা সেক্টরে, একটা রেঞ্জের জবকে রিপ্লেস করতেছে। ডেফিনেটলি হাজার হাজার মানুষ চাকরি হারাচ্ছে। বড় বড় কোম্পানিগুলো, জায়ান্টস কোম্পানিগুলো, তারা একদম বেসিক লেভেলের যে কাজগুলো তারা অটোমেট করতে পারতেছে এআই দিয়ে, ওগুলোর জন্য মানুষ যে কাজগুলো আসলে যে রিপিটেড হ্যাঁ, যেগুলো রিপিটেড বলছে, কাজগুলো এআই প্যাটার্ন ফলো করে কাজ করে। এটাতে আমি যদি এর মেকানিজম বলি, তাহলে এই জিনিসগুলো বোঝা যাবে, যেটা হয়তো অনেকের জন্য বুঝতে টাফ হয়ে যাবে। হয়ে যাবে। সেই জন্য সেদিকে যাচ্ছি না। সো ওরা ওই ধরনের মানুষগুলোকে রিপ্লেস করতেছে, কিন্তু তারা এক্সপার্টদেরকে ছাড়তেছে না, আচ্ছা এখানে এক্সপার্টদেরকে রাখতেছে। সো এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ভালো কিছু করতে চান, ইন্ডাস্ট্রিতে মানে সাস্টেইন করতে চান, এক্সপার্ট হইতে হবে। এক্সপার্ট বলতে কি লেভেলের? আপনি যে টপিক নিয়ে কাজ করতেছেন, এটা রিয়েল ওয়ার্ল্ড এটার কনটেক্সট বুঝে, এটার ইমপ্লিকেশন বুঝে, এটার অ্যাপ্লিকেশন সব কিছু বুঝে আপনাকে কাজ করতে হবে। এটা একটা বিষয়। দেন আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে যে কোনো একটা বিজনেস বলেন বা যে কোনো মানুষের প্রবলেম সলিউশন করার বা যে কোনো একটা ইস্যু সলিউশন করার সক্ষমতা আপনার মধ্যে তৈরি করতে হবে। আর এটা যে কেউ তৈরি করতে পারে। এখন কথা হচ্ছে এক একজনের প্রবলেম সলিউশনের সক্ষমতা এক এক দিকে। আবার এই যে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, যে আমরা ইন্ডাস্ট্রিতে কীভাবে টিকবো, এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আগে ছিল একটা মানে মিড রেঞ্জের ক্ষেত্রে যে কোনো একদিকে হইলে, মানে বিগিনার লেভেলে সবাই সব কিছুই পারে, কিন্তু একটা মিড রেঞ্জের যদি উঠে কেউ একজন একদিকে, যে কোনো একদিকে ঝুঁকে যায়। আবার একদম টপ এক্সপার্ট লেভেলে একজন একটাই পারে, এবং এই জিনিসটা এখনও থাকবে। ইয়েস স্যার। একদম এক্সপার্ট লেভেল যারা, টপ লেভেলে এক্সপার্ট যারা, তাদের লেভেলটা কিন্তু এখন আরও বাড়ছে। এখন মিড রেঞ্জ যারা আছে, এখন এই জায়গাতে মিড রেঞ্জের আরেকটা নতুন বিষয় অ্যাড হয়েছে। আগে মিড রেঞ্জে যে কোনো একদিকে ঝুঁকলেই হইতো, কিন্তু মিড রেঞ্জ এখন যেটা করতে হবে যে আমার কোর বিষয়টা, এখন এটাকে বলে মানে টি মেথড বলে, যে আমার একটা কলাম থাকতে হবে, মানে একটা কোর আমার স্কিল থাকতে হবে, আবার বাকিগুলো তো আমার রিলেভেন্ট নলেজ থাকতে হবে। আমি চাচ্ছি আপনি একটা ফাইনাল মেসেজ দিয়ে দিবেন। আমাদের সময় যেহেতু একদম শেষের দিকে চলে আসছি আমরা, সো অডিয়েন্সের উদ্দেশ্যে আপনি একটা ফাইনাল একটা সাজেশন বলবো আমি, তারা কিভাবে এআই কে অ্যাডপ্ট করতে পারে বা এআই তাদেরকে কতটুকু ইনফ্লুয়েন্স করতেছে। ওকে, আমি এআই কে অ্যাডপ্ট কিভাবে করবে সেটার আগে যেটা বলবো, আপনি যদি এআই থেকে ভালো রেজাল্ট নিয়ে আসতে চান, আপনাকে যে কোনো একটা ফিল্ডে হোক, ক্রিয়েটিভ ফিল্ড বলেন বা অন্য যে কোনো একটা ফিল্ডে হতে পারে, সেটা অ্যাডমিন, যে কোনো ফিল্ডে হোক, আপনি একটা ফিল্ডে আপনাকে এক্সপার্ট হতে হবে, ওই ফিল্ডের ডেপথ আপনাকে জানতে হবে। ওকে, দেন ওই ফিল্ডের ডেপথ যদি জানেন, আপনি এআইকে ওই ফিল্ডের জন্য আপনি বেটার ইউজ করতে পারবেন। এবং এই বেটার ইউজ করার জন্য আপনাকে মানে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা জানার প্রয়োজন, সেটা হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করা শিখতে হবে। ইউ হ্যাভ টু আস্ক বেটার কোয়েশ্চেন্স। আমার চেয়ে ভালো কোয়েশ্চেন করতে হবে। ডেফিনেটলি। সো থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য। অ্যান্ড ডিয়ার অডিয়েন্স, আপনারা দেখলেন আমরা এই বিষয়ে বেশ কিছু জিনিস শেয়ার করলাম, জানলাম, স্যারের কাছ থেকে জানলাম। সো সবাই এভাবে চিন্তা ভাবনা করতে পারেন। আসলে রিয়ালিটিটা এরকমই, হাইপ যাই হোক না কেন, ট্রেন্ড যাই হোক না কেন, ফান্ডামেন্টাল ইজ ফান্ডামেন্টাল। সো সবার জন্য অনেক শুভকামনা থাকলো, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।